সখী সুলোচনা, এদিকে বীরাঙ্গনা সুলোচনা, বীরাঙ্গনা সুলোচনা সখীদের সঙ্গে নাগলোক পরিদর্শন করার জন্য আগমন করছে। তোর প্রীতি লাগিয়া আমি আছি কত চাহিয়া, তোর প্রীতি লাগিয়া আমি আছি কত চাহিয়া, আশার আশায় দিন গেল চলিয়া রে, আশার আশায় দিন গেল চলিয়া, তোর প্রীতি লাগিয়া আমি কত চাহিয়া, তোর প্রীতি লাগিয়া আমি কত চাহিয়া, আশার আশায় দিন গেল চলিয়া রে, আশার আশায় দিন গেল চলিয়া। আমাদের নাগলোক আক্রমণ করার জন্য কেউ আসছে
দেখি দেখি কে বীর পুরুষ আমাদের এই নাগলোক আক্রমণ করার জন্য আসছে। চলো তাড়াতাড়ি আমরা লোক দিয়ে পড়ি। ওদিকে ওদিকে মেঘনাথ নাগ লোক আক্রমণ করার জন্য সমস্ত সৈন্যদেরকে নিয়ে নাগ লোকে আগমন করছে। ওই আমি ভেবে ভেবে হইলাম জোড়াগো শয়নে স্বপনে কি হলো জাগরণে শয়নে স্বপনে নিশি জাগরণে ওই আমি ঘুরে বেড়াই কেমন পারা গো ওই আমি ঘুরে বেড়াই কেমন পারা গো আমার দুনয়নে বহে ধারা গো আমার দুনয়নে বহে ধারা গো
সবাই মনে হয় আমাদের ভয়ে পালিয়ে গেছে, কিন্তু সাবধান সাবধান সৈন্যগণ, শত্রুকে কখনো নির্ভুল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করতে পারে। সাবধান রাক্ষস কুমার, সাবধান। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরা দুর্বল নয়। তুমি আমাকে হাসালে সুন্দরী, তুমি আমাকে হাসালে। যদি নাগ জাতি দুর্বল না হই তাহলে কেন কেন নাগ জাতি এই নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে? পুত্র, নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে নবকন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষস পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু যুদ্ধের আগে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রাক্ষস পুত্র, তাহলে তুমি বুঝতে পেরেছ রাক্ষস পুত্র, তোমার পরাজয় সুনিশ্চিত। সুলোচনা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করতে পারে। নাগলোক আসার পূর্বে আমার পিতা রাবণ রাজ বলেছিলেন নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর। যদি যুদ্ধ ছেড়ে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। রাক্ষস পুত্র, এই প্রশ্নের উত্তর শোনার তোমার কোনো আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরের হবে? হ্যাঁ হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনার। তোমায় আমি দিন হইতে, তোমায় আমি দিন হইতে বারে ভাই খুঁজে মরি রে আমার সোনা বন্ধুরে। যদি না পাই তোমারে আমার সোনা বন্ধুরে, যদি না পাই তোমারে। প্রথম দেখা কালে বন্ধু কথা দিয়েছি
জীবন গেলে আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে চলো এবার তোমাকে আমি লঙ্কায় দিয়ে যাবো সবচেয়ে দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বছর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করেন। রামচন্দ্র বানর সৈন্যের সহায়তায় সীতা খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যান এবং শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন যুদ্ধ হয়। লঙ্কার বলশালী যোদ্ধা কুম্ভকর্ণের মৃত্যুর পর রাবণ রাজ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন রাবণ রাজ সমস্ত মন্ত্রী সেনাপতিগণ।
লঙ্কার যেসব বলশালী যোদ্ধাদের বনবাসী রামচন্দ্র যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। তাই আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না। আজ আমি নিজেই গিয়ে ওই বনবাসীদের আজ আমি হত্যা করব। মহারাজ, মহারাজ, এখনই আপনার যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি আপনার ওই পুত্র মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছ রে মন্ত্রী সেনাপতিগণ। আজ আমি আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে যুদ্ধে পাঠাবো। কোথায় ওরে মেঘনাদ? বলুন পিতা, আজ আপনি আমাকে কি জন্য ডেকেছেন পিতা? ওরে পুত্র মেঘনাদ, আমি লঙ্কার যেসব বলশালী যোদ্ধাদের ওই বনবাসী রামচন্দ্রের যুদ্ধে পাঠিয়েছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। তাই আমি সিদ্ধান্ত করেছিলাম আজ আমি নিজেই যুদ্ধে যাব। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। তাই ওরে মেঘনাদ, তুই আজ যুদ্ধে চলে যা, আর ওই বনবাসীদের মাথা কেটে তুই আমার চরণ তুলে এনে দিবি। হে পিতা, আপনারা শ্রদ্ধার্য পিতা, আজ আমি বনবাসী রাম লক্ষ্মণদের হত্যা করে তাদের মাথা কেটে তোমার চরণ তুলে এনে দেব। পিতা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি। আপনারা অন্দর মহলে যান পিতা, আপনারা অন্দর মহলে যান। তুমি কোথায় চলেছ? বলো স্বামী, তুমি কোথায় চলেছ? সুলোচনা প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি প্রিয়। পিতা মহারাজ আজ আমাকে আদেশ করেছেন ওই বনবাসী রাম লক্ষ্মণদের মাথা কেটে আমি আমার বাবার চরণ তুলে দেব। তাই আমি যুদ্ধে চলেছি প্রিয়, আমি যুদ্ধে চলে না না স্বামী না, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। কারণ আমার মন বলছে ওই বনবাসী রামচন্দ্র নয়, স্বয়ং বিষ্ণুর অবতার সীতা, স্বয়ং মা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয়ে স্বামী, আমি আপনাকে রণে যেতে দেব না স্বামী, আমি আপনাকে হারাতে চাই না স্বামী, আমি আপনাকে রণে যেতে দেব না। রামচন্দ্র যদি স্বয়ং বিষ্ণুর অবতার হয়, তাহলে আজ মেঘনাথের হাতে তাকে কেউ রক্ষা করতে পারবে না। আজ মেঘনাথ তাকে হত্যা করবে না স্বামী না, আপনার কথা আমার বিশ্বাস হই না। কারণ
সকল বলশালী যোদ্ধা রাম লক্ষণের যুদ্ধে গেছে, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। সবাই ঘুমিয়ে পড়েছে কালের কবলে। তাই আমি তোমাকে হারাতে চাই না স্বামী, আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না স্বামী, তোমাকে আমি যুদ্ধে যেতে দেব। শোনো সুলোচনা, শোনো প্রিয়ে, আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে, যে 14 বৎসর ঘুমায়নি, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, এমন বীর পুরুষ আমি রাম লক্ষণদের দলে কাউকে দেখতে পাচ্ছি না। তাই তুমি ভয় করো না প্রিয়ে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। শোনো প্রিয়ে, তুমি আমার জন্য বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে আমি তোমার কাছে সর্বপ্রথম আসবো। তুমি আমাকে বিজয়ী মালা পরাবে। তাই তুমি আমাকে আর রণে যেতে বাধা দিও না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। না তুমি না, আমি আপনাকে রণে যেতে দেব না। আমার মন বড় বিচলিত। আজ রাত্রে আমি অশুভ স্বপ্ন দেখেছি। কে যেন আমার স্বামী ধনকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না। আমি তোমাকে হারাতে চাই না স্বামী, আজ আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। জানো স্বামী, আজ আমি কি অশুভ স্বপ্ন দেখেছি? একই সুলোচনা, তুমি কি অশুভ স্বপ্ন দেখেছ? তুমি আমাকে খুলে বলো। আর অগমর স্বামী দেবতা, শোনো সুলোচনার কথা। আজ রাত্রে দেখিল স্বপ্ন, আমাদের লঙ্কায় বুঝি ভূতে এসেছে, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে, আরো কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা। আমার শ্বশুরের মন্দসা দেখি করজোড়ে গাধার উপর আছেন বসি, শূন্য হেরি শাশুড়ির মার গো। অগতাই তুমি যেও না রমে, আমি এটা ঘরে থাকিতে মনে, আমি সুলোচনা নবীন তাই রনে না দিব, রনে না দিব, না দিব তোমায় যেতে।
বর দিয়েছেন আমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে একটি দিব্য রথ প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। তাই সনপ্রিয়ে, আর তুমি দেরি করো না, তুমি আমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দাও প্রিয়ে। আজ আমি যুদ্ধে যাব, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। হে স্বামী, আর আমি আপনাকে বাধা দেব না। আপনি দাঁড়ান স্বামী, আজ আমি প্রতিবরণ করে আজ আমি নিজের হাতে তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। জীবনের সার তুমি প্রভু গো আমার, জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই গো চরণে তোমার। আমি জীবনের সার তুমি প্রভু গো আমার। প্রণাম জানাই গো চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার। মনে রেখো আমার বিজয়ী বাবার মনে থাকবে। মন্দিরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে আগমন করছে। মন্দির মন্দির মন্দিরে পৌঁছে গেছি। এবার আমি মাতা নিকুম্ভিলার মন্দিরে যজ্ঞ আরম্ভ করবো। তোমরা যেন সজাগ থেকো, কেউ যেন প্রবেশ করতে না পারে নিকুম্ভিলা মাতার মন্দিরে। হ্যাঁ হে প্রভু, আপনি নিশ্চিত মনে যজ্ঞ আরম্ভ করুন। আমরা সজাগ রয়েছি, কাউকে প্রবেশ করতে দেব না নিকুম্ভিলার মন্দিরে। মাতা নিকুম্ভিলা দেবী নমো নমঃ। নমো চামুণ্ডায় নমো নমঃ। লক্ষণ লক্ষণ, ওই দেখো ভাই, মেঘনাথ যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞের ধোঁয়া উঠছে। সুগ্রীব, হনুমান, তোমরা যাও তাড়াতাড়ি, যজ্ঞকে লন্ড ভন্ড করো, যজ্ঞকে লন্ড ভন্ড করো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে। এই তো মরণ, এই তো ভালোবাসা, এই তো জীবন, এই তো মরণ, তাই নমো নমঃ। এইখানে যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞকে বিগ্রহ করবো, লন্ড ভন্ড করবো যজ্ঞকে।
ভীষণ কাকা তুমি এসেছো। লক্ষণ লক্ষণ, মেঘনাথ এখন নিরস্ত্র, এখনই সুবর্ণ সুযোগ, তাই তুমি দেরি করো না লক্ষণ ভাই, তাড়াতাড়ি হত্যা করো ওই মেঘনাথকে। হনুমান সুগ্রীব আর দেরি করো না, তাড়াতাড়ি এই মেঘনাথের দেহকে সমুদ্রের তীরে ফেলে দাও এবং এই মেঘনাথের কাটা হাতকে সুলোচনার কুটিরে পৌঁছে দাও এবং এই মেঘনাথের কাটা মস্তককে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আমরা এখনই মেঘনাথের দেহকে নিয়ে যাব সমুদ্রের তীরে। তাড়াতাড়ি করবো না, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। দর্শক মন্ডলী, মেঘনাথ রণে গেছেন, সুলোচনার মন বড় চঞ্চল, স্বামী যুগ দেখেছে, তাই সুলোচনা স্বামী দেবতা আমার, তুমি কবে যুদ্ধে জয়ী হয়ে আমার কাছে ফিরে আসবে গো? তুমি বলেছিলে রণে জয়ী হয়ে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে, আমি তোমাকে বিজয়ী মালা পরাবো, কিন্তু এখনো কেন তুমি ফিরে এলে না? একই ওখানে কি পড়ে রয়েছে? কাটা হাত। তুমি কি আমার স্বামীর কাটা হাত? না না না, তুমি কি আমার স্বামী যুদ্ধে বীরগতি পেয়েছে? না, আমার বিশ্বাস হয় না। কেউ আমার সঙ্গে ছলনা করেছে আমার সতীত্ব হরণ করার জন্য, কিন্তু আজ আমি পরীক্ষা নেব, যদি আমার স্বামীর কাটা হই তাহলে আজ আমাকে যুদ্ধের বিবরণ লিখে দেবে। না না, আর আমি দেরি করবো না, আমি আমার স্বামীর কাটা হাতে কলম থামিয়ে দেব, স্বামীর কাটা হাতে কলম থামিয়ে দেব। দেখি কাটা হাত কি যেন লিখতে আরম্ভ করেছে, কি যেন লিখতে আরম্ভ করেছে, কি যেন লিখে দিল। সুলোচনা প্রিয় আমার, তোমার হাতের বিজয় মালা আর আমার পড়া হইল না। যুদ্ধে লক্ষণ আমাকে বধ করেছে, আমি তোমার স্বামীর কাটা হাত বিদায় সুলোচনা, চিরবিদায়।
যাবে না? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না? কেন তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে? তুমি বলেছিলে কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন তুমি আজ নিজে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লে? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? কেন আমাকে মুখ ফিরিয়ে ওরে নিষ্ঠুর বিধাতা, কেন তুই আমার স্বামীকে কেড়ে নিলি? আজ আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমার স্বামীকে ছেড়ে আমি বাঁচবো? না না, আমি আমার স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না। স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি এ রমণী জন্ম, আমি না বুঝিলাম এই স্বামীর মরম। তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। এগুলো এ রমণী জন্ম, আমি না বুঝিলাম এই স্বামীর মর্ম। এছাড় পরাণে আমার, এছাড় পরাণে দারুণ বিধিরে নারী জনম গেল কারণে দারুণ বিধিরে নারী জনম গেল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, তোমাকে ছেড়ে বাঁচতে পারবো ওরে মায়ার একটা মানুষ ছিল, আজ বিয়া গেল ফাঁকি। ওরে মায়ার একটা মানুষ ছিল, আজ বিয়া গেল ফাঁকি। ছিন্ন করল ভবের বন্ধন, ওরে তো ভালো পয়সা তবু আমি পাইলাম না তোর ছিন্ন করল ভবের
বন্ধ ওরে এত ভালো পয়সা প্রভু পাইলাম না তার এত জ্বালা দিল প্রাণে গো আমি না বুঝে তার আশায় থাকি মায়ার একটা মানুষ ছিল দিয়া গেল ফাঁকি মায়ার একটা মানুষ ছিল দিয়া গেল ফাঁকি তুমি আজ আমাকে বনে বীরগতি হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর আমি ওটা বাঁচতে চাই না আমি তোমার কাছে যাব আমি তোমার চিতায় জীবন দিয়ে সতী হয়ে আমি তোমার কাছে যাব কিন্তু কেমন করে আমি সতী হব আমার স্বামীর যে দেহ নেই আমার স্বামীর যে মাথা নেই কেমন করে আমি সতী হব মনে করেছে আমার শাশুড়ি মায়ের কাছে যাব আমার শ্বশুরের কাছে যাব তারাকে বলবো তারা যেন এনে দেয় আমার স্বামীর কাটা মাথা না আর আমি দেরি করবো না শাশুড়ি মা এদিকে লঙ্কার অন্তপুরে রাবণ মঞ্জরি আগমন করছে মামা বলে বিচলিত হয়ে তুই আমার কাছে এসেছিস মা?
মাগো তোমার তো চোখে জল, বলো সুলোচনা, তো আমার পুত্র মেঘনাথ কি সকুশল যুদ্ধ করে ফিরে এসেছে? মা বললাম, মা আমার পুত্র মেঘনাথ কি যুদ্ধ করে ফিরে এসেছে? মা ওগো মা, তোমার ছেলে আর বেঁচে নেই মা, তোমার কোল শূন্য করে আমাকে চিরজীবনের মতো ছেড়ে রণে বীর গতি পেয়েছে মা। এই দেখো মা, আমার স্বামীর কাটা পুত্র, আজ তুই সম্ভ্রমকার শেষ প্রদীপ, আজ তুই আমার কোল শূন্য করে চলে গেলি, আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? ওরে কে বলবে আমাকে বাবা? ওরে পুত্র, তোর জন্মের সময় মেঘ গর্জন করেছিল, এই জন্য তোর নাম রেখেছিলাম মেঘনাথ। সবাই বলেছিল তুই মহাযোদ্ধা হবি, কেউ তোকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। তবে কেন রে পুত্র তুই আজ মায়ের কোল শূন্য করে কেন তুই চলে গেলি? কেন মৃত্যুর কোলে ঘুমিয়ে আর মা বলিয়া একবার ডাকবে? ওরে বাছা কেমন করে থাকি বলো, আমি তোমার ছাড়িয়া রে ওরে পুত্র কোথায় গেলি মায়ে ছাড়িয়া? আমার মেঘনাথ রে ওরে পুত্র কোথায় গেলি মায়ে? ওরে বাবা, তুই কেন মায়ের আমার ছেলেকে কেড়ে দিলে? তুমি আর কেঁদো না মা, আমার স্বামী যখন আমাকে ছেড়ে চলে গেছে আর আমি এটা বাঁচতে চাই না মা। আমি আমার স্বামীর পিতায় জীবন দিয়ে সতী হয়ে আমি আমার স্বামীর কাছে যাব। ওগো মা, ওগো বাবা, দয়া করে আমার স্বামীর কাটা মাথায় নেবেন, দয়া করে আমার স্বামীর কাটা মাথায় রাবণ কখনো ভিখারি রাম লক্ষ্মণের কাছে মাথা নিচু করবে না। তোমার যদি মাথার প্রয়োজন তুমি নিজেই গিয়ে তোমার স্বামীর মাথা চেয়ে নাও। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করবো না, আজ আমি যুদ্ধে গিয়ে রাম লক্ষ্মণদের হত্যা করে আমি ফিরে আসবো না, আমি ফিরে আসবো। তুমি কেঁদো না মা, চলো মা, তুমি এবার আবার রামচন্দ্রের শিবিরে যাবে। আমি জানি মা, রামচন্দ্র দয়ালু, রামচন্দ্র ভগবানের অবতার। তুমি গিয়ে তোমার স্বামীর মাথা চাইবে, তোমার
তোমাকে তোমার স্বামীর মাথা দেবে। চলো মা চলো, আর দেরি করো না, তুমি রাম লক্ষ্মণের শিবিরে যাবে। এদিকে লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম লক্ষ্মণ সুগ্রীব বিভীষণ আগমন করছে। সুগ্রীব হনুমান বিভীষণ এসেছে। ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আসছে। হারায়ে যায় মাগো, যে হারায়ে যায়। বলো মাগো আমি বাঁচিব কেমনে, বলো মাগো আমি বাঁচিব কেমনে, আধারে জড়ি দোকানা পথ যে হারায়ে যায় মাগো, পথ যে হারায়ে যায়।
আধার যদি কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো মা? কেন তুমি শত্রুদের শিবিরে এসেছো? ওগো প্রভু, আর আপনি ও কথা বলবেন না প্রভু, আর আপনি ওই কথা বলবেন না। ওগো প্রভু, আপনার ভাইয়ের রণে আমার স্বামী আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। আমি পূর্ণ যৌবনা নারী, আমি আর একা থাকতে চাই না। আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমি সতী হতে চাই। আমার স্বামীর মস্তক দিন প্রভু, আমি সতী হতে চাই। রাক্ষসী আবার সতী হবে শুনে আমাকে আশ্চর্য লাগলো। শোনো সুলোচনা, যদি তুমি সতী হতে চাও, তুমি যদি তোমার স্বামীর চিতায় জীবন দিতে চাও, তাহলে আমরা কেমন করে বিশ্বাস করব? তাই তোমাকে আমাদের শিবিরে তোমার সতীত্বের পরীক্ষা দিতে হবে। যদি তোমার স্বামীর কাটা মাথা যদি হাসতে পারে, তাহলে আমরা বুঝবো তুমি সত্যি সত্যি। হে প্রভু, হে প্রভু, হে ভগবান, সত্যি যদি আমি স্বামী ভক্তি করি, আমি যদি স্বামী পরায়ণা নারী হই, তাহলে হে স্বামী দেবতা, আজ তোমার প্রিয় সুলোচনার মহা সতীত্বের পরীক্ষার দিনে আজ আমি তোমার মুখ থেকে একবার হাসি শুনতে চাই। সতীত্বের মান রক্ষা করো। স্বামী দেবতা হেসে উঠো। হে মা সুলোচনা, আজ আমার বিশ্বাস হয়েছে মা, তুমি সত্যি তোমার স্বামীর কাটা মাথা হেসে উঠলো। এই নাও মা, এই নাও তোমার স্বামীর কাটা মাথা, এই নাও তোমার স্বামীর কাটা মাথা। ওগো মা, তুমি একাকিনী নারী, চলো মা, আজ আমরা সমুদ্রের তীরে তোমাকে চিতা সাজিয়ে দেব। সেই চিতায় ঝাঁপ দিয়ে তুমি তোমার স্বামীর সঙ্গে সতী হবে মা। চলো মা, তোমার স্বামীর চিতা আমরা তৈরি করে দেব। রঘুপতি রাঘব রাজা রাম পতি রাজা রাম পতি রঘুপতি রাঘব